দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। দর্শক, আজ আন্তর্জাতিক যুব দিবস এবং এই দিবস উপলক্ষে লেট এডিশনের আজকের আলোচনার বিষয় জাতীয় উন্নয়নের যুব সমাজ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পিএসটিসির নির্বাহী পরিচালক ডক্টর নূর মোহাম্মদ, উন্মাদের সহকারী সম্পাদক মোর্শেদ মিশু এবং সঙ্গীত শিল্পী কারিশমা শানু সভ্যতা। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে ডক্টর নূর মোহাম্মদ, আপনার কাছে জানতে চাই, পরিসংখ্যান একটু জানতে চাই আপনার কাছে, যে আমাদের দেশের যুবক যুবতীদের সংখ্যা কত হবে এবং এই তরুণদের উন্নয়নে কিভাবে সম্পৃক্ত করা যায়? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আপনাকে সহ সকলকে, দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। যদি আমরা লেটেস্ট পরিসংখ্যানটা নেই, আমরা জানেন যে 2011-তে সর্বশেষ সেন্সাস হয়েছে বাংলাদেশে এবং প্রতি বছরে এটা একটু রেট অনুযায়ী আপডেট করা হয়। এখানে কয়েকটা সংজ্ঞা ধরা হয়। বাংলাদেশের সরকার, আপনারা জানেন, জাতীয় যুব নীতি আছে। তারা বলছে যে 18 থেকে 35 বছর বয়সী যারা, তারা যুবক। সেই অনুপাতে এটার হার হলো শতকরা 35%। আর আমরা যদি জাতিসংঘের যে তথ্যটা নেই, এটা হলো 10 থেকে 19 বছর বয়সী যারা, তারা অ্যাডোলেসেন্ট, এবং 14 থেকে 25 পর্যন্ত যারা, তারা হলো ইউথ। সো ইয়াং পিপল মানে তরুণ, ইউথ, এবং দুটো মিলে ইফ ইউ জাস্ট পুট টুগেদার মানে 10 থেকে 24, এটাকে আমরা বলছি ইয়াং পিপল, তরুণ জনগোষ্ঠী। এইটার যদি দেখেন তাহলে আমাদের বাংলাদেশে 1/3 অফ টোটাল পপুলেশন এই যুবগোষ্ঠী বা তরুণ সম্প্রদায়ের মধ্যে পড়ে। সো সেইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ সরকারের, দ্যাট ইজ ডিপার্টমেন্ট অফ ইয়ুথ ডেভেলপমেন্টের ডেফিনেশন অনুযায়ী আমাদের দেশে এখন 5.5 কোটি জনসংখ্যা যুবক। আর যদি আমরা ইউএন ডেফিনেশনটা নিই, মানে তরুণ সম্প্রদায়, দ্যাট ইজ 10 to 24, তাহলে আমাদের এখানে 5 কোটি 10 লক্ষ এরকম যুব সংখ্যা। সো যে দেশে আমরা বলছি 15 থেকে 16 কোটি জনসংখ্যা, মানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বিভিন্নভাবে, সো আমরা হরহামেশাই বলছি 16 কোটি আমাদের জনসংখ্যা। সেই জনসংখ্যার এই যে অংশটা উপরে হচ্ছে, হ্যাঁ, হাউ কুড ইউ ইগনোর দিস সেগমেন্ট অফ পপুলেশন? আমরা করতে পারি না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অফ দিস নেশন, দেন উই ক্যানট ইগনোর দিস ইয়াং পপুলেশন। এবং তাদের কথা মানে না ভেবে কোনো উপায় নেই, এবং তাদেরকে বাদ দিয়ে কোনো ধরনের উন্নয়ন বাংলাদেশের পক্ষে সম্ভব না। সো আপনার কথার উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি, যে উই হ্যাভ টু ফোকাস দিস ইয়াং পিপল, and young people can change the world. Young people can change this country as well. So ইতিমধ্যে আমরা যে সমস্ত চেঞ্জেস দেখছি within us in Bangladesh, that has been done by the young people, by the youth themselves. So যুবকদেরকে সম্পৃক্ত করতে হবে। যে কোনো ধরনের উন্নয়নের কথা যদি আপনি চিন্তা করেন, তাদেরকে অবশ্যই অতি অবশ্যই সম্পৃক্ত করতে হবে। তাদের পার্টিসিপেশন বাড়াতে হবে, এবং তাদের পার্টিসিপেশন ছাড়া এই দেশের বা যে কোনো জনগোষ্ঠীরই উন্নয়ন সম্ভব নয়। এই জনগোষ্ঠীর মধ্যে আবার 3টা মানে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে আসে। তো এই মানে মেইন যে সমস্ত বিষয় আমরা ধরেন এই মানে বয়স সীমার মধ্যে আমাদের জীবনে 3টে ঘটনা ঘটে। এই সময়ে একটা মানুষ শিক্ষা লাভ করে, এই সময়ে সে কিন্তু চাকরি জীবনে প্রবেশ করে। আরও একটা বিষয় হলো যে এই সময় সে একটা দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে প্রবেশ করে। দিজ আর দ্য 3 ইম্পর্টেন্ট ইভেন্টস অফ এ পার্সনস লাইফ। কাজেই দ্যাট মেক্স এ পিপলস লাইফ, যেমন ইন্ডিভিজুয়ালস লাইফ যেমন একটা চেঞ্জে এনে দেয়, ঠিক একইভাবে সোসাইটিতে, ফ্যামিলিতে, সোসাইটিতে অ্যান্ড নেশনে একটা বিরাট ভূমিকা রাখে। So you cannot ignore. You have to think about these young people, and today is the International Youth Day. We must recognize their contribution. We must think about them, and there should be no development without them, in fact. আপনি তো অনেক দিন ধরে ইউথ নিয়ে কাজ করছেন। গভর্নমেন্টের কি প্রোগ্রাম আছে? আমরা ডেফিনেটলি বাংলাদেশ সরকারকে সাধুবাদ দেই যে হোয়াট ইউজ টু টেল বিফোর, বাংলাদেশ সরকার অনেক দূরে গিয়েছে। মানে আমি বলবো না যে এখনো মানে শেষ হয়ে গেছে, বাট
ইন কম্পারিজন টু আদার কান্ট্রিজ ইন দিস রিজিয়ন আমরা বেশ কিছু এগিয়েছি। বাংলাদেশ সরকারের একটা মিনিস্ট্রি আছে, আপনারা জানেন, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, বাট স্পোর্টস ইজ ইনক্লুডেড ইন দিস। এটা হইতে পারতো মিনিস্ট্রি অফ ইউথ ডেভেলপমেন্ট, বাট আন্ডার দিস মিনিস্ট্রি দ্যার ইজ আ ডিপার্টমেন্ট হুইচ ইজ কল্ড ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট, মানে যুব উন্নয়ন অধিদপ্তর। তো সেখানে এই যুবকদের নিয়ে ভাবা হচ্ছে। অ্যান্ড বাংলাদেশে কিন্তু একটা যুব নীতি আছে, 2003 সালে নেওয়া হয়েছে। সো এইরকম অনেক কিছুই কিন্তু বাংলাদেশে আছে। নাও দ্য থিং ইজ দ্যাট হাউ উই কুড ইমপ্লিমেন্ট দিস পলিসিস যেগুলো নেওয়া হয়েছে, এবং 2003 সালের যে যুবনীতি নেওয়া হয়েছে সেটা কি এখনো উপযোগী? উই নিড টু রিভিজিট দ্য পপুলেশন এই ইউথ পলিসি। আপনার কাছে জানবো, একদম স্পেসিফিক পলিসিগুলি জানবো, তবে আমি একটু আজকের যুব প্রতিনিধিদের কাছ থেকে কিছু জেনে আসি। প্রথমে সভ্যতা, সবচেয়ে বেশি কিসে অ্যাট্রাক্টেড এখনকার যুবক যুবতীরা? ফেসবুক। ডেভেলপমেন্টে কি কন্ট্রিবিউশন রাখছে? মানে ফেসবুক কিভাবে ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন রাখছে, নাকি ইউথ কিভাবে ডেভেলপমেন্ট করে? ইউথ কিভাবে ডেভেলপমেন্ট? ইউথ আসলে ইউথরাই চিন্তা করে সব কিছু আমার মনে হয়, এবং সেটা পরবর্তীতে সবাই মানে এটাকে কার্যকর করে। তো চিন্তা ভাবনা করাটার ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট রাখছে একটা দেশের জন্য, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা উদাহরণ দেন দেখি। যে কোনো কিছু, আপনি আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি কি? গার্মেন্টস। তো গার্মেন্টস সেক্টরটা ব্যাপারটা কি? স্টাইল, ফ্যাশন কারা করে? ইউথ। তো ইন্টারন্যাশনালিভাবে বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে ইউথকে, মানে ইউথকে আমরা সার্ভিস দিচ্ছি বাংলাদেশ সরকার। সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে আমরা যে লাভটা করছি সেটা হচ্ছে গার্মেন্টস, সেটা হচ্ছে স্টাইলিশ। তো এটা তো একটা মানে ছোট একটা উদাহরণ, এভাবে অনেক উদাহরণ আছে যেটা আসলে মানে দ্য আইডিয়া, দ্য ইউথ ইজ দ্য থিং যেটা একটা দেশকে বা পৃথিবীকে ঘুরিয়ে ফেলতে পারে। আমাদের দেশের ইউথরা ড্রাগসে কেন যাচ্ছে? রিজনটা কি? ওদের কাজ কম, তাই। কেন? ওরা তো তখন ইউনিভার্সিটিতে পড়ছে অথবা কলেজে পড়ছে। ওদের ভালো দিকের থেকে, মানে যেটা আর কি প্রোডাক্টিভ জিনিসের থেকে আনপ্রোডাক্টিভ জিনিসের প্রতি যারা প্রোডাক্টিভ কাজ করে তারা কখনোই ড্রাগস নিতে পারে না, কারণ তাদের জীবনে অনেক কাজ আছে, তাদের জীবনে স্বপ্ন আছে, তাদের জীবনে লক্ষ্য আছে। যাদের জীবনে লক্ষ্য নেই তারা এই ড্রাগস নেয়, আমার মনে হয়। মনে হয় লক্ষ্য নাই ওদের, হ্যাঁ, কিন্তু ওরা তো লক্ষ্য নিয়েই আসছে স্কুলে বা ইউনিভার্সিটিতে। আমার মনে হয় জোর জবরদস্তি ওর বাবা মা ভর্তি করে দিয়েছে যে বাবা ইউনিভার্সিটি যেতেই হবে, ও যাচ্ছে। কিন্তু ওর মনে হয় না, আমার মনে হয় না যে ও ইচ্ছে করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। অনেকে মনে করে যে অতিরিক্ত ইন্টারনেটের প্রতি আকর্ষণ তাদেরকে ড্রাগসের দিকে নিয়ে যায়, এটা কি ঠিক? অনেক আমরা যখন ইন্টারনেট ইউজ করতাম না, যখন ছোট ছিলাম, তখন আমি অনেক মানুষকে চিনতাম যারা এডিক্টেড ছিল। তখন কি ইন্টারনেট ছিল? তখনও তাদের আসলে জীবনের লক্ষ্য ছিল না। এই হারে কি এডিকশন ছিল তখন? আমি তো মনে করি তখনই বেশি এডিক্টেড ছিল মানুষ এখনকার থেকে। এখনকার অনেক মানুষ অনেক বেশি কাজ করে, যেটা তখন করতো না। এখন দেখা যায় একটা ফ্যামিলিতে যারা ইউনিভার্সিটিতে পড়ে সবাই ইনকাম করছে, সবাই বাসায় কন্ট্রিবিউট করে, নিজের পকেট মানি নিজে করছে, যেটা আমি কখনো আমার ছোটবেলায় আমার মানে কাজিনদের মধ্যে দেখিনি। কিন্তু এখন এটা হয়, কিন্তু ইউথরা নিজে আর্ন করছে বা একটা চেষ্টা করছে যে কিছু একটা করার। আপনি মনে করছেন যে আমাদের সোসাইটি এতটা ট্রান্সফর্ম হয়ে গেছে? হ্যাঁ, আমার দেখা মতে। দেখি মিশু কি বলে। মিশু, আমরা দেখছি যে ইউথ বেশি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হলেই যাদেরকে দেখা যায় বা যারা সামনে আসে বেশিরভাগই সব যুব সমাজ বা বয়সটা যেটা বললেন ডক্টর নূর মোহাম্মদ, ওই বয়সের মধ্যে পড়ে। এটার কারণটা কি? আমার কাছে অনেক সময় মনে হয় এটা হয়তোবা আবেগের বসে, অনেক সময় অ্যাডভেঞ্চার, অনেক সময় আসে যে ইমাজিনেশন, মানে কল্পনা শক্তি, এগুলোর থেকে মানে ফ্যান্টাসি ক্যারেক্টার হয়তোবা মাথায় কাজ করে অনেকের। যে সাপোজ এখন দেখা যায় যে মুভিতে দেখেন যে হিরো কে হয়, হিরোকে দেখানো হচ্ছে সন্ত্রাসী, অ্যাকশন। হ্যাঁ, মানে যে এলাকার গডফাদার, খুবই সুদর্শন, ভালো কাজ করতেছে, বাট সে ঠিকই ওই খুন খারাপি সব কিছুই করতেছে।
তো সবার কাছে মনে হয় যে হইতে পারে, মানে ইয়াং এইজ সব কিছু অ্যাডাপ্ট করতে পছন্দ করে। সবচেয়ে কোন প্রফেশন এখন ইউথদেরকে টানে? ক্রিয়েটিভ যে কোনো সাইড আমার কাছে মনে হয়, ক্রিয়েটিভ যে কোনো সাইড। যেমন যেমন এই যে আমি আমার যে সেক্টরের কথা বলি, কার্টুন। আইটি বেস? না, এটা আইটি বেসড না। কার্টুন বা আর্ট, এটা তো টোটালি মানে রিলেটেড টু মানে শিল্প, যেটা আর্টের। পারফর্মিং আর্টস। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এত স্কোপ আছে, আর্নিং স্কোপ আছে, এত ফিউচার আছে? এটা দিন দিন বাড়ছে, চাহিদা বাড়ছে। কারণ আমরা ওই চাহিদার আগে যেটা হতো যে অনেক অবস্টেকলস ছিল, ওই চাহিদা অনুযায়ী কাজ করার মানুষ পাওয়া যেত না, এবং ফ্যামিলি থেকেও অনেক সময় সাপোর্ট এই জায়গাটায়, যে আর্ট বা আর্টিস্ট হবার যে বিষয়টা বা কার্টুনিস্ট হবার যে বিষয়টা, এটা ফ্যামিলি থেকে সাপোর্ট করার, মানে শুধু যে আর্টিস্ট বা কার্টুনিস্ট শুধু তাই না, মানে সিঙ্গিংয়ের ক্ষেত্রেও জিনিসটা হয়তো বা অ্যাপ্লিকেবল। ফ্যামিলি সাপোর্ট অলওয়েজ চায় যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ওই গদবাঁধা একটা বিষয়। আমি নিজেও অনেক দেখেছি যে আমার ফ্রেন্ডসরা চাচ্ছে না এটা করতে, তাদের হয়তো বা সিঙ্গিংয়ে খুব আগ্রহ, গিটার বাজানোর আগ্রহ যে ট্রাভেল করবে, কিন্তু পারতেছে না, কারণ ফ্যামিলির দিক থেকেও সাপোর্টটা কতটা প্র্যাকটিক্যাল এই চিন্তা ভাবনা? আমি যেটা বিলিভ করি যে মানুষের মানে প্রত্যেকটা মানুষই পৃথিবীতে আসছে কোনো না কোনো পার্টিকুলার পারপাসে, এবং এক একজনের এক এক হয়তো একটু সময় লাগে। কেউ একটু তাড়াতাড়ি জানতে পারে তার পারপাসটা কী, সে তখন ওই পথ ধরে আগায়, এবং সামনে বাধা পায়, এটা ফ্যামিলি বাধা হইতে পারে, সামাজিক বাধা হইতে পারে, কেউ ছেড়ে দেয় এবং মনে করে যে না এটা তার জায়গা না। বাট যারা ধরে রাখে তারা আগায় যেতে পারে। বাট যারা মানে তারাই ঝরে পড়ে আমার কাছে মনে হয়, যারা হচ্ছে গিয়ে যে অন্যের ইচ্ছা মানে পরগাছার মতন বেঁচে থাকার মতন, যে নিজে একজন লুজার, আমি এটা হইতে পারি নাই, ওকে আমার পর নেক্সট জেনারেশনকে আমি এটা চাপায় দেবো। এই চাপানোর ব্যাপারটার কারণেই আমার কাছে মনে হয় যে ওই, তবে এটা একটা ভালো দিক আবার হচ্ছে যে এখন আমরা যারা দেখা যাচ্ছে যে নেক্সট জেনারেশন, মানে মোটামুটি তো বেশ ভালো একটা গ্যাপ, কারণ টেকনোলজির বিশাল একটা আপস অ্যান্ড ডাউনস, মাঝখানে একটা বিশাল গ্যাপ। তো ওইটার কারণে দেখা যাচ্ছে যে মানে ক্রিয়েটিভ রেভলিউশন ক্রিয়েট হচ্ছে আর কি, মানে এখন যেটা হচ্ছে রেভলিউশন হচ্ছে, তবে ক্রিয়েটিভ ওয়েতে। ডক্টর নূর মোহাম্মদ, এই গভর্নমেন্ট যে প্রোগ্রামসগুলি আছে, এইগুলি প্রবলেমসগুলি কি আইডেন্টিফাই করে কি না, এবং পার্টিকুলার যদি আমাদেরকে কিছু প্রোগ্রাম সম্বন্ধে বলতেন গভর্নমেন্টের। গভর্নমেন্টের প্রোগ্রামে যাওয়ার আগে আমার কিছু কথা বলার ছিল, যে সভ্যতা বা মিশু যে কথাগুলো বললো, আপনি দুটো প্রশ্ন করছেন, একটা হলো ড্রাগস এবং তাকে বললেন সন্ত্রাস। এই দুটোতে মানে ইয়াংস পিপলস পার্সপেক্টিভের চেয়েও আমার মনে করি যে আমরা যারা অ্যাডাল্ট সো কল্ড, তাদেরও কিছু করণীয় আছে এখানে। ওয়াই দে হ্যাভ বিন ইনভলভ ইন দোজ সর্ট অফ অ্যাক্টিভিটিস। এরা যদি আপনি বয়সের কথা চিন্তা করেন, এই বয়সটা একটু কৌতূহল উদ্দীপক আর কি, আমি মানে কিউরিয়াস, এবং দে অলসো ট্রাই টু ট্রাই এভরিথিং, ইউনো, টেস্ট করতে চাই। ও বললো যে অ্যাডভেঞ্চারাস। সো এইগুলা কিন্তু প্রথমে একবার এই কৌতূহল থেকে একজন ড্রাগস নেয়, আচ্ছা কেমন লাগে দেখি তো। কিন্তু এই যে জিনিসগুলো আমি যখন জানলাম যে আমার একটা ছেলে বা আমার মেয়ে এই ধরনের একটা অভ্যাসে জড়িয়ে পড়ছে, আমরা কি করি, আমরা যারা বড়রা তারা ডেকে নিয়ে এসে তাকে বকাঝকা করে একদম এমনভাবে করে ফেলি, সিচুয়েশনটা এমনভাবে তৈরি করে ফেলি যে সে তখন, এই ইয়াং পিপল তখন এই বড়দের প্রতি বীতশ্রদ্ধ ভাব দেখায়। আই থিঙ্ক দ্য অ্যাপ্রোচ নিডস টু বি চেঞ্জড। আমরা যারা বড়রা আছি তারা তাদেরকে কাছে টানতে হবে। একটু আগে মিশু বলেছে যে জেনারেশন গ্যাপ একটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু বোথ সাইড। আমরাও মনে করছি যে ওরা তো কিছু বুঝে না, এই ইয়াং পিপুল এরা তো অল্প বয়স, কিছু বুঝে না, বাট দে নো এভরিথিং, দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমাদের উচিত হলো তাদেরকে সঠিকভাবে গাইডটা করা, সেই গাইডেন্সটা দেওয়ার জন্য যে ওয়েতে আমি তাকে অ্যাপ্রোচ করব, আমাদের অ্যাপ্রোচের সমস্যা কী বলেন বাবা মা, কী বলেন শিক্ষক এবং বড়রা যারা আছে। তো সবার ক্ষেত্রেই মানে ওকে কাছে টেনে নিয়ে আসতে হবে। যে হ্যাঁ অ্যাডভেঞ্চারাস বলে মনে হচ্ছে যে আমাদের যে সমস্ত ফিল্মে দেখছে দেশে বিদেশে,
যে হ্যাঁ এ হিরো ক্যান ডু এভরিথিং, মানে হি ক্যান বিট 10 পিপল অ্যাট এ টাইম। সো এইটা দেখে মনে করছে হ্যাঁ আমি তো হতে পারি, হাউ কুড আই ডু ইট। তো তার নিজস্ব যে ন্যাচারাল পাওয়ার আছে তার সাথে টেকনিক্যাল পাওয়ারগুলো যোগ করে এবং সে বিকাম যে কিছু উইপেনের আশ্রয় নেয়। এবং যখন একটা ছেলে মেয়ে বা যেই হোক, মানে ছেলে যখন একটা সন্ত্রাসী হচ্ছে, আপনি ছেলেদের কথাই বলছেন, সে যখন দেখে যে না আমাকে সবাই একটু সমীহ করে চলে, সেও ভাবে যে আই হ্যাভ বিকাম হিরো। সো আমরা যারা বড়রা তাকে কি কাছে টেনে নিয়ে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করছি যে হোয়াই হি শুড বি। আরেকটা মূল কারণ যে হলো, আপনি যদিও জিজ্ঞেস করছেন তাদের যে এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণটা কি, হতাশা ডেফিনেটলি। সভ্যতা বলতে চেষ্টা করছে, সে যা হতে চায় সেটা হয়তো হতে পারলো না। তার একটা আমরা বাবা মারা করি কি, ট্রাই টু ইম্পোজ, দ্যাট ইজ ইউ বিকাম ডক্টর, ইউ বিকাম ইঞ্জিনিয়ার, or you become singer, you become cartoonist like that. আমি কিন্তু মানে এর বাইরে নই, আমিও আমার ছেলে আছে মেয়ে আছে, আমি কিন্তু ইম্পোজ করার চেষ্টা করছি যে তুই ডাক্তার হ বেটা, বা তুই ইঞ্জিনিয়ার হ, মানে আমার ইচ্ছার উপর ভিত্তি করে, বা আমি যা হতে পারিনি সেটা আমার ছেলে মেয়ের মধ্যে দেখতে চাচ্ছি। দ্যাট ইজ a way. You put the choices before your kids. Then gradually try to make him understand or her understand যে বাবা এইখানে গেলে তুমি এই ভবিষ্যৎটা এরকম, you have to go to the profession and there is the opportunity in this line. এইভাবে যদি বলেন তখন আমার ছেলে বা আমার মেয়ে বলবে যে ও যেটা বললো যে বাবা সামনে তো আইটি একটা বিরাট সেক্টর, we can go for IT. So you also need to be to understand, যেমন আপনার যেমন একটা জীবন, ওর লাইফ কিন্তু একটাই, তাকে গাইড করেন, পরামর্শ দেন, এবং তাকে আপনার যদি যুক্তি থাকে তাকে বোঝাতে চেষ্টা করেন। ডোন্ট ইম্পোজ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অন ইয়োর। আমার একটা বিষয় আছে, মানে আমি একটু অ্যাড করতে চাই বা ইয়ে করতে চাই যে ধরেন এই যে আপনি যেটা বললেন যে বোঝানোর যে বিষয়টা, মানে কোন এইজে বুঝাবে, মানে এইজটা কখন হবে, যে যখন সে যে সাপোজ যে বলা হয়তো যে 16, 17, 18 খুব সুইট একটা এইজ, মানে সবচেয়ে মানে জীবন সবচেয়ে মোল্ডিং পিরিয়ড, কালারফুল একটা এইজ বলা হয়। তো এই সময়টাতে এই প্র্যাকটিক্যালিটিগুলো মাথায় ঢুকে কি তার ইমাজিনেশনের জায়গাটা নষ্ট করে দেওয়া হচ্ছে না? বা হবে না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বলছেন কোন বয়স থেকে শুরু করবে, আই উইল টেল দ্যাট ইজ দ্য ফ্রম দ্য মানে অ্যাট বার্থ শুরু করেন। কারণ হলো আমরা যেটা করি যে ছেলে মেয়েকে একটু দূরে সরে রাখতে চাই, বি উইথ ইয়োর কিডস। সেটা যদি আপনি জন্ম থেকে তাকে না দিতে চেষ্টা মানে পারেন, আপনি হঠাৎ করে 16 বছর বয়সে যদি তাকে কাছে টানতে চান, ইউ ক্যানট ডু ইট। এবং সে কিন্তু বাই দিস টাইম অলরেডি ডিটাচ ফ্রম ইয়োর ইউ, তখন আর যতই কাছে টানেন হবে না। আমি একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা গল্পটা ব্রেকের পরে শুনবো, আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। RFL থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন RFL থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় জাতীয় উন্নয়ন ও যুব সমাজ। সঙ্গে আছেন ডক্টর নূর মোহাম্মদ, মোর্শেদ মিশু এবং কারিশমা শানু সভ্যতা। বিরতিতে যাওয়ার আগে সভ্যতা, আপনি একটা গল্প বলতে চাচ্ছিলেন, বলেন দেখি গল্পটা শুনি। গল্পটা হচ্ছে আমি যখন HSC পাস করি তখন ব্যাপারটা এমন হয়েছে আমি বড় হয়ে কি হব আমার এখন ডিসাইড করতে হবে, না আমি কি হব, তো আমার ওটা পড়তে হবে, তাহলে আমি বড় হয়ে কিছুটা হতে পারবো। তো আমার সবসময় আমি মিউজিক করতাম, ছোটোবেলা থেকে শিখতাম, যেহেতু বাবা মিউজিশিয়ান ছিল, তো আমার প্র্যাকটিস ছিল একটা মিউজিক করার, আর আমি মিউজিকটাকে খুব ভালোবাসি। কিন্তু আমার ড্রয়িং দেখতেও খুব ভালো লাগতো, মানে আমি খুব আর্ট অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমার খুব ভালো লাগে। কেউ ছবি আঁকলে আমার মনে হয় ওয়াও, মানে আমি ছবি আঁকতে পারি না, তো কেউ আঁকলে আমার কাছে অনেক জোশ লাগে। তো বাপি এটা দেখে দেখে ভাবলো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার পক্ষে ভর্তি হওয়া পসিবল না, কারণ আমি অত ভালো স্টুডেন্ট না, আমি চারুকলায় কোচিং করি। আমাকে সে জোর করে চারুকলায় কোচিংয়ে ভর্তি করে দিল। প্রথম আমিও খুব হ্যাপি, ঠিক আছে চারুকলা কোচিংয়ে যাই, এটা সেটা। দুদিন পরে আমি টের পেলাম যে আমার পক্ষে ছবি আঁকা সম্ভব না। তো আমি তাকে 15 দিন ক্লাস করার পর বললাম বাপি আমি চারুকলায় ভর্তি হব না। তো বাপি বলছে কেন, এখন তোমাকে প্রাইভেটে ভর্তি হতে হলে আমার অনেক টাকা লাগবে, অনেক ব্যাপার স্যাপার।
হ্যাঁ আমি তোমাকে মানে আমি বাপি কি পড়বা তুমি, আমি বাপি মিউজিক পড়বো। এখন তুমি দেশের বাইরে মিউজিক পড়তে গেলে কোটি কোটি টাকা লাগবে, যেটা আমার কাছে এখন নাই, আমি কি করবো? বাপি আমি তাহলে ঢাকা ইউনিভার্সিটি মিউজিক ডিপার্টমেন্টে ভর্তি হবো। ঢাকা ইউনিভার্সিটি তুমি চান্স পাবা? ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়, লাখ লাখ মানুষ পরীক্ষা দেয়, 3-4 হাজার মানুষ চান্স পায়। তারপরে আমি ঠিক আছে আমি চারুকলা কোচিংয়ে যাই, আমি আরও 2 মাস চারুকলা কোচিং করলাম, এবং যত কোচিং করলাম তত আমি বুঝতে পারলাম যে আমার পক্ষে এটা পসিবল না। পরে আমি ডি ইউনিটের এক্সামের 1 মাস আগে বাপিকে বললাম আমি আজকে থেকে চারুকলা কোচিংয়ে যাব না, কারণ আমি চান্স পাবো না, আমি যদি আর্টিস্ট হয়ে যাই খুব বাজে একটা আর্টিস্ট হবো। হ্যাঁ, তাহলে তুই কী করবি? আমি ডি ইউনিটের এক্সাম দেবো। আচ্ছা ঠিক আছে। তারপরে 1 মাস আমি দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করে আমি পরে চান্স পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি, আমি এখন মিউজিক ডিপার্টমেন্টে পড়ি। আমি যেদিন ভর্তি হলাম সেদিন বাপি আমাকে বলেছে যে আমি কোনোদিন যদি তোকে কিছু বলি তুই কখনো আমার কথা শুনবি না, কারণ তুই নিজেকে আমার চেয়ে ভালো চিনিস। গুড এক্সাম্পল। এখন মেয়েদের ক্রেজ কি? আমাকে এটা না জিজ্ঞেস করে ভালো, আমি সাধারণ মেয়েদের মতন করে চিন্তা করতে পারি না। আর দেখছেন কি আপনার বন্ধুরা, আপনার আশেপাশে যারা আছে সবাই তারা অনেক বেশি সাজুগুজু করে সেলফি তুলে, আমি এটাই দেখছি। সেলফি ইজ দ্য ক্রেজ। সেলফি ইজ দ্য ক্রেজ। আপনি একটা ব্যান্ড পড়েছেন, লিখছেন আই এম মোটিভেটেড। কি দিয়ে মোটিভেটেড অ্যান্ড ওয়াই? আমি নিজের থেকে মোটিভেটেড। আই এম মাই ওন মোটিভেশন আমার কাছে মনে হয়, কারণ আমি অ্যাটলিস্ট আমি এটা মনে করি যে আমি আমার মনকে প্রাধান্য দিতে পারতেছি, আমার মন যেটা চাচ্ছে আমি সেটা করতে পারতেছি। হ্যাজ ইট বিন ইজি ফর ইউ? ওয়েল, একদম ইজি বলবো না, আবার খুব কঠিন যে তাও না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। মন চাচ্ছে এটা করব, এটাই করব। আপনার সাথে আপনার আশেপাশে বন্ধু বান্ধবরা কিভাবে এত ইজিলি পাচ্ছে কিনা? এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, কারোটা অনেক টাফ, কারোটা অনেক বেশি ইজি, এবং এত বেশি ইজি যে সে ওইটাতে আবার না এখন এই মিউজিকে ইচ্ছা, হ্যাঁ কর তুই মিউজিক, কয়েকদিন পর না মিউজিক ভালো লাগছে না, ফ্যাশন ডিজাইনিং। হ্যাঁ, ফ্যাশন আপনি কি ডিজাইনিং মনে করেন যে আশেপাশে আপনার যতগুলি বান্ধবী বা বন্ধুরা আছে তাদেরকে সবাই বাবা মারা এরকম ফ্রি চুজ করতে ছেড়ে দিয়েছে এম ইন লাইফ? না, আমি ছাড়া আমি আমার কোনো ফ্রেন্ডকে দেখিনি এই ব্যাপারটা। আমার বাবা খুবই অন্যরকম একজন বাবা ছিলেন, অ্যাজ এ বাবা সে খুবই অন্যরকম ছিলেন, যার কারণে সে আমাকে অনেক কিছু অ্যালাউ করেছে, যেটা কখনো আমি আমার কোনো একটা মেয়ে হিসেবে বাংলাদেশে কখনো আমি কোনো মেয়েকে এতটা স্বাধীনতা পেতে দেখিনি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে বাসা থেকে কখনো বলেই নেই কিছু, যে জীবনে কিছু তোর হইতে হবে, তোর যা খুশি এটা। বাট আমার ড্রিম ছিল অলওয়েজ ডিফেন্স। আচ্ছা, এবং ওইখান থেকে ধাক্কা খাওয়ার পর আমার মনে হয়েছে যে না, মেবি ওই কার্টুন আঁকতে পারি। আপনার বন্ধু বান্ধবদের কি অবস্থা? ওরা আশেপাশে যারা আছে তারা কি এত ফ্রিলি চুজ করতে পারে যে যা খুশি তাই করবে? আমি বোধহয় তাহলে আমি জানি না, আমি আমার সার্কেলে দেখতেছি যে যারা পারতেছে না তারাও চেষ্টা করতেছে ওইটা যেন ওই জায়গাটায় অ্যাটলিস্ট হ্যাঁ হ্যাঁ। সাপোজ আমি দেখতেছি যে আমার ফ্রেন্ড যে সিনেমাটোগ্রাফিতে আগ্রহ, সে অনেক ধাক্কা খাওয়ার পর বাসায় বলতেছে সে ওইখানে গ্যাপ দিচ্ছে, তারা বলছে ট্রাই করে, তাদেরকে বোঝানো হয়েছে, বুঝাইতেছে। তবে এখন অনেকটা আসছে যে এখন আগের মতন ঘর ছেড়ে দেবো, বের হয়ে যাবো, এই জিনিসটা অনেক কমছে মনে হয়। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্যারেন্টসরা অনেক আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এইটা আসলে মেয়েদের ক্ষেত্রে আরো অনেক কঠিন হয়ে যায়। আমার যে ফ্রেন্ড কখনো আর্কিটেক্ট হতে চেয়েছে, সে হয়তো এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই কারণ বাসা থেকে বলেছে, ও মেয়ে বলে অনেক কিছু করতে পারেনি যেটা একটা ছেলে করতে পারে। ডক্টর নূর মোহাম্মদ, 5 কোটি ইউথ, চারটিখানি কথা না, এবং সবার স্পেস এবং সবার অবস্থান কিন্তু এক না, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক না। গভর্নমেন্ট যদি গাইড না করতে পারে ঠিকমতো এই পুরো ফোর্সটাকে, তাইলে ইট উইল বি ইউজলেস, প্রোডাক্টিভ কোনো কিছু আমরা পাবো না। আমি আপনাকে গভর্নমেন্ট প্রোগ্রামগুলি সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, গভর্নমেন্ট কী কী প্রোগ্রাম আছে, কোথায় গাইড করছে আমাদেরকে? ওকে, ধন্যবাদ। ইনফ্যাক্ট গভর্নমেন্টের আমি যেটা বলছিলাম যে মিনিস্ট্রি অফ ইউথ আছে, ইউথ অ্যান্ড স্পোর্টস, যার অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট, এই অধিদপ্তর ক্রিয়েট করাই হয়েছিল যে এই যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের লাইভলিহুড অপশন, এই অপশনটা
তৈরি করে দেওয়া। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কীরকম, এটা সার্টিফিকেট ধর্মী। আই এম সরি টু সে, যে আমরা ক্লাস 1-এ ভর্তি হব, এসএসসি পাস করব, এইচএসসি পাস করব, বিএ, এমএ, পিএসসি, জেএসসি কত কিছু। এগুলো করে তারপরে উই উইল বি লুকিং ফর জব। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ জবের অপরচুনিটি দরকার তার চেয়ে অনেক কম আছে। সো এই যে কিছুক্ষণ আগে যে ছেলে বা যুব বা যুবতীদের যে সমস্ত হতাশার কথা বলছিলেন, বা এই যে ডাগে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে উঠছে, এটা আরেকটা কারণ যে হ্যাঁ আমরা যারা মানে নীতি নির্ধারক বা পলিসি মেকার যারা আছি, গভর্নমেন্ট ইটসেলফ দেশের জন্য পলিসি তৈরি করে, আমরা ওই অবস্থাটা তৈরি করতে পারছি না। আমাদের ইটস এ হিউজ পপুলেশন। আপনি বললেন যে 5 কোটির ঊর্ধ্বে এখন তরুণ জনগোষ্ঠী। আমরা কি প্রতি বছরে মানে যেই যারা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে তাদের জন্য কর্মের সংস্থান করতে পারছি? এই যে এত বছর লেখাপড়া করার পরেও, এবং তার সাথে আছে প্লাস সেশন জট, এবং সব মিলিয়ে যখন সে একটা কর্মক্ষেত্রে যাবে বলে নিজেকে প্রস্তুত করছে, তারপর তার মানে হার্ডশিপ আরও বেড়ে যাচ্ছে। সেটা হলো সে তার পছন্দ মতো কি দূরে থাক, মানে একটা জাস্ট রুটি রুজির ব্যবস্থা করার জন্য যে কর্মসংস্থান দরকার সেটা করতে পারছে না। কাজেই উই নিড টু থিঙ্ক অ্যাবাউট যে এই সার্টিফিকেট ধর্মী শিক্ষা ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ সরকার চিন্তা করছে, রিসেন্টলি আপনি জানেন হয়তোবা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল করা হয়েছে, এনএসডিসি, যে রিসেন্টলি বললো এটা 11 থেকে শুরু হয়েছে। কাজেই মানে যাতে সে হলো একটা মানে বেসিক এডুকেশনটা নিয়ে সে যেন কর্ম উপযোগী নিজেকে করে তুলতে পারে। এবং আমাদের দেশে প্রচুর দেখবেন যে আনস্কিলড লেবার দেশেও আছে, দেশের বাইরে যাচ্ছে, বিভিন্ন পন্থায় যাচ্ছে। অনলি গোল ইজ দ্যাটস টু আর্ন মানি, টু আর্ন যে তার জন্য হ্যাঁ ব্রেড। সো সেটা দেখা যাচ্ছে যে মানে নাথিং, মানে যে মানে ইনকামটা সে করছে কারণ তার দক্ষতার অভাব, এবং সে ওই যে স্পরাডিক্যালি মানে ট্রাই আউট করছে, যেটা একটু আগেও বলছিল। সো তাতে হয় কি, আমরা যদি আমাদের বেসিক এডুকেশনটা দিয়ে তাকে যদি কর্মদক্ষ, মানে ধরেন একজন ঠিক আছে যন্ত্রপাতিতে তার একটা নেক আছে, তাকে যদি আমরা ওকে তুমি কি অটোমোবাইল মানে শিখবা, মানে ডিপ্লোমা যে এডুকেশন এটা দিয়ে আমি তাকে বাজারে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে যেমন কর্মের মানে সুযোগ আছে, সে ভালো ইনকাম করতে পারে। একজন মাস্টার্স পাস করার পরে যদি চেষ্টা করে, সবাই তো আর বিসিএস ক্যাডারে যে মানে ফার্স্ট ক্লাস অফিসার হতে পারে না। মানে নিদেন পক্ষে একটা পিয়নের চাকরি যখন ইয়ে করে কত টাকা বেতন দেন? 6,000 10,000 ম্যাক্সিমাম। কিন্তু যে সে যদি একটা স্কিলস নিয়ে আসে, সে কিন্তু ইনিশিয়ালি একটা ভালো মানে ইনকাম করতে পারে, এবং তার মার্কেট আউটসাইড দ্য কান্ট্রি অলসো আছে। সো এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কিন্তু তাড়াতাড়িভাবে মানে দেশের ওই যে প্রথম হলো যে ইন্ডিভিজুয়াল একজনকে আমি প্রোভাইড করতে পারছি, দ্বিতীয় হলো হ্যাঁ একটা ফ্যামিলি এর উপার্জনে কিন্তু লাভবান হচ্ছে, 3 নম্বর হলো যে হ্যাঁ সোসাইটি এই যে বিভিন্ন সোশ্যাল মিনেস থেকে দূরে থাকতে পারে। বিকজ সে যখন দেখছে আমার করার কিছু নেই, আমার কিছু পকেট খরচ নেই, তখন সে পকেট খরচের ব্যবস্থা বিভিন্নভাবে করতে চেষ্টা করে, তো এবং সন্ত্রাসকর্মে বা অন্য ধরনের কাজকর্মে জড়িয়ে পড়ে। সো তাকে যদি আমি সঠিকভাবে নেশন যদি গাইড করতে পারি, আমরা বড়রা যদি গাইড করতে পারি, তাকে কিন্তু মানে ওই সময় মতোই তাকে ইনকামের ব্যবস্থা করতে। বাংলাদেশ সরকার কিন্তু সেটা করছে। আরও যেটা করছে বাংলাদেশ সরকার, আপনি জানেন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বলে যে মিনিস্ট্রি আছে, তার অধীনে 2টো অধিদপ্তর আছে, একটা স্বাস্থ্য অধিদপ্তর, একটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমরা যে এই যে ছেলেমেয়েরা বেড়ে উঠছে, বেড়ে ওঠার সময় যে চেঞ্জগুলো সে মানে এক্সপেরিয়েন্স করছে, এই চেঞ্জগুলো সে কিন্তু আগে এক্সপেরিয়েন্স করে নাই। ফর দ্য ফার্স্ট টাইম শি হ্যাজ বিন অর হি হ্যাজ বিন এক্সপেরিয়েন্সিং। তো এই যে বেড়ে ওঠার ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলি না। আমরা যারা বড় হয়েছি, আমরা কেউ একটা আমাদের ছেলে মেয়ে বোধ তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে, এই যে তার গ্রোয়িং আপের ব্যাপারে, আমি হঠাৎ করে কেন লম্বা হয়ে যাচ্ছি, আমার কণ্ঠ কেন এমন হচ্ছে, আমার বডি গ্রোথ কেন এমন হচ্ছে, এইগুলো নিয়ে যখন আমার বাবা মার কাছে যাচ্ছি, আমরা উল্টো শাই ফিল করছি। আমি চুপ বেটা, বড় হয় এমনি এমনি জেনে যাবি, বা এইসব কথা এখন বলতে নেই। এই যে চাপিয়ে রাখার মানসিকতা, এটা এমন ভালো নয়।
এখন বাংলাদেশ গভর্নমেন্ট এই যে পরিকল্পনা অধিদপ্তরের আন্ডারে অ্যাডোলেসেন্ট যে একটা মানে সেল আছে, সেখানে একজন প্রোগ্রাম ম্যানেজার আছে। এই আজকে সকালেও একটা মিটিং ছিল অ্যাডোলেসেন্ট নেটওয়ার্কিং ফোরাম, এবং তাদের জন্য তাদের বেড়ে ওঠা নিয়ে কিভাবে কাজ করতে পারি। তাদের এই সময় এক বিশেষ ধরনের স্বাস্থ্য সমস্যা হয়, সেটা নিয়ে এখন বাংলাদেশ সরকার ভাবছে। দি সার্ভিসেস উই আর হ্যাভিং, মানে একজন অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি কিন্তু অনেক কথা বলতে পারি আমার প্রোভাইডার, যিনি আমার সার্ভিস প্রোভাইডার, তার কাছে। কিন্তু এই মেয়ে বা এই ছেলে যখন আরও ইয়াং ছিল, তখন তার যে সমস্যাগুলো বলার জায়গা ছিল না। এখন উই হ্যাভ বিন থিঙ্কিং অফ, বাংলাদেশ সরকার অলসো থিঙ্কিং অফ প্রোভাইডিং ইউথ ফ্রেন্ডলি সার্ভিসেস। ওয়াই সো? কেননা ওরা একটা সমস্যা যদি বলতে হয়, আপনি এই ছেলেটাকে বা মেয়েটাকে যদি আমি আপন করে না নিতে পারি, ওদের কনফিডেন্স যদি আমি অর্জন করতে না পারি, তারা কিন্তু আমার সামনে কথাগুলো বলবে না। এবং এই যে বেড়ে ওঠার ব্যাপারটা, তার মনে হাজার প্রশ্ন, তা করতে দিতে হবে, শুনতে হবে। উই নিড টু লিসেন দেম, হিয়ার দেয়ার ভয়েসেস। আর তাদের শোনার পরে তখন আমরা তাদেরকে বলতে পারি যে দিস ইজ দ্য রিয়ালিটি, এইভাবে তুমি বড় হবা, এইটা এই ধরনের তুমি এক্সপেরিয়েন্স অর্জন করবা, কাজেই ইউ নিড টু বি প্রিপেয়ার্ড। এবং তখন সে আপনার প্রতি যখন তার আস্থাটা জন্মানো, বড়দের কাছে যখন সে শুধুমাত্র ধমক খাবে না এবং চুপ বলে থামায় দিবে না, তখন সে কিন্তু তার মনের কথাগুলো বলবে। এই শেয়ারিংটা খুব দরকার, ইউথ অ্যান্ড অ্যাডাল্ট ইন্টারাকশনটা খুব দরকার। বাংলাদেশ সরকার, আমি 3টা মিনিস্ট্রির কথা বললাম, এডুকেশন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ মিনিস্ট্রি অফ ইউথ, এরা কিন্তু সবাই একযোগে কাজ করছে। এর সাথেও আরও মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মানে এই মিনিস্ট্রিগুলো কিন্তু কাজ করছে। সো বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ বিন মুভিং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন আমি মনে করি। অ্যান্ড আমরা যারা ডেভেলপমেন্ট ওয়ার্কার বলে আমরা ক্লেম করি, আমরা ক্লোজলি সরকারের সাথে কাজ করছি। বিকজ ইউ ক্যানট ইগনোর দ্য সরকার, মানে আপনি গভর্নমেন্টকে তো আপনি ইগনোর করতে পারেন না, বিকজ দে হ্যাভ বিন ডেভেলপিং দ্য পলিসিজ অ্যান্ড দ্য রুলস রেগুলেশন ফর দ্য ল্যান্ড, এবং সেটা যাতে সঠিক হয়, মানুষের সব ধরনের সব বয়সের মানুষের অধিকার যেন বজায় থাকে, এবং তারা যেন সে অধিকারগুলো মানে প্র্যাকটিস করতে পারে, সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মানে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা আরও আলোচনা করবো, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আজকের বিষয় জাতীয় উন্নয়ন ও যুব সমাজ। সঙ্গে আছেন ডক্টর নূর মোহাম্মদ, মোর্শেদ মিশু এবং কারিশমা শানু সভ্যতা। মোর্শেদ মিশু, আপনার কাছে জানতে চাই, আমাদের এডুকেশন সিস্টেমটা আপনি কিভাবে ইভ্যালুয়েট করেন? মেধা পাচার হয়ে যাচ্ছে, মানে যারা একটু ভালো পড়াশোনায় বা যারা একটু ভালো করছে, তারা কিন্তু দেশে কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না, বা সুযোগটা কম, সীমিত, হয় তারা বিদেশ চলে যাচ্ছে। বা ডিরেক্টলি যদি বলি আমি আমাদের এডুকেশন সিস্টেমটা, আই হেট আওয়ার এডুকেশন সিস্টেম। ওয়াই? কারণ টোটালটাই ডিপেন্ড করতেছে যে স্যার যেটা বললেন যে সার্টিফিকেশনের উপর। একটা সার্টিফিকেট, একটা পেপার আমার যোগ্যতা করতেছে। এখন ওই পেপারটা কিনতে পাওয়া যাচ্ছে, অ্যাভেইলেবল, সবাই জানে, ওপেন সিক্রেট। ইউনিভার্সিটিগুলোই এগুলো সেল করতেছে, সরি টু সে, বাট এগুলা ওপেন সিক্রেট। মেধা তো পাচার না, এগুলা সিজিপিএ সেল হচ্ছে আর কি। এখানে আরেকটা কথা আছে, সেই কথাটা হচ্ছে কি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যাওয়ার দরকারটা কি? আমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এসএসসির আগে আমাকে কি পড়ানো হচ্ছে? মুখস্থ বিদ্যা দেওয়া হচ্ছে। সৃজনশীল বলে সৃজনশীলতা ওখানে কিছু নাই। সৃজনশীল বলা হচ্ছে, কিন্তু কোচিংয়ে মানুষজন, বাচ্চারা দৌড়াচ্ছে। বাচ্চারা কোচিংয়ে এমনভাবে দৌড়াচ্ছে যে তারা মানে নিজেদের ক্রিয়েটিভিটি বিকাশের সময়টুকু পাচ্ছে না, নিঃশ্বাস ফেলার সময় নেই ওদের। তাহলে এই সৃজনশীলতার মানেটা কি? আমাকে এটা বোঝান। এবং একটা বিষয় যেটা বললেন যে আমার কাছে মনে হয় কি বেকারত্ব বিষয়টা বরং আমার জন্য ভালো। এটা প্রত্যেকটা পার্টিকুলার একজন পার্সনকে আমার মনে হয় যে উদ্যোক্তা হিসেবে মানে গড়ে ওঠার জন্য একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। মানে কজ আমার যেটা মনে হয় যে ইয়াং এজ, আমাদের বস আর কি হাসান হাবিব স্যার, উনি প্রায় একটা কথা বলেন যে তরুণ বয়স যেটা, ওইটা হচ্ছে গিয়ে মানে রিস্ক নেওয়া সবচেয়ে পারফেক্ট টাইম। এই সময় কোনো ভয় নাই, কোনো পিছুটান নাই,
কি হইলো না হইলো দেখার কোনো কেয়ার করার, কাউরে কেয়ার করি না, এই বিষয়টা সবসময় কাজ করে। একদম চরম লেভেলের সাহস, এবং এই সাহসটাই হচ্ছে কি কখনো ক্লিক করে যায়, কখনো বা কিছু ভুলের কারণে বলবো, কারণ হয়তো বা ক্লিক করতে পারে না। বাট এই প্রত্যেকটা মানে আমাদের এইজের যে ইয়াটা, আমি বলবো আমাদের এই যে, আপনারা পুরনো হয়ে যাচ্ছেন, আমাদের এইজের যে ইয়াটা, আমাদের মাথায় যেভাবে আইডিয়া খেলা করে, এই আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাবো, ধুর এসব কি বলতেছিস, ধুর এসব চিন্তা করে লাভ নেই। এই গ্যাপটা আপনি চিন্তা করেন কেন? ওয়াই আপনি আমাকে কেন বলেন না যে আপনার বয়সে আমি কি ভাবে চিন্তা করতাম, ওইভাবে আপনি হ্যাঁ, লিংক এইটাই করেন তো, তখন তো আপনারা এটাই বলতেছেন। না, আপনারা লিংক করেন না কেন? আমাদেরকে লিংক করাতে হবে কেন? এই কিছুতে এই সব কিছু সমস্যা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমাদেরকে এভাবে বেড়েই উঠতে দেওয়া হয়নি। আমাদের পুরো এডুকেশন এটা ছকে বাঁধা, এই জিনিস তুমি পড়বা, এই জিনিস তুমি জানবা। আমি এর বাইরে কিছু জানার আমার সুযোগই নেই, আমার সময়ই নেই। একটা ইয়ে একটু শেয়ার করি। আমি আমার বন্ধুর বাসায় গেছি, তো এখানে ওর ছোট ভাই হঠাৎ এসে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো অপরাজিতা ফুল ইংরেজি কি? আমি তো রীতিমতো থতমত। হ্যাঁ, অপরাজিতা ফুল, আমি তো শাপলা ফুলের ইংরেজি পড়তে আমার তো থতমত খাইতে হয়। অপরাজিতা ফুল, আমি বললাম যে এটা আমি পারি না, কিন্তু এটা না পারলে তো আমার তো কোনো সমস্যা নেই। সে বলতেছে অবশ্যই সমস্যা আছে, আমি 2 মার্ক কম পাবো। তার মাথায় ঢুকে গেছে মার্কিং সিস্টেমটা। সে একটা মানে ফুলটা সে হয়তো জানেও না দেখতে কিরকম, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সে জানে হচ্ছে কি অপরাজিতা ফুল ইংরেজি, আমি যেটা জানি না কোনো একটা কিছু আর কি, কেন 2 মার্ক পাবো। এই মার্কিং বিষয়টাই পুরা মানে আমাদের, এবং বাচ্চাদের না মানে এটা নিয়ে যা চিন্তা তার চেয়ে গার্জিয়ানদের বেশি চিন্তা। সেটা যদি এখন তাহলে আপনাকে জিজ্ঞেস করি, যুব সমাজকে সৃজনশীল কাজে আকৃষ্ট করার কি কি প্রয়োজন আছে? আকৃষ্ট করার জন্য কি কি প্রয়োজন? আকৃষ্ট করার জন্য ওদের মেধা বিকাশ করার জন্য যা যা করা দরকার তা প্রয়োজন। সৃজনশীল বলে সেটাকে গুটি কয়েক কোয়েশ্চেনের মধ্যে আটকে ফেলার প্রয়োজনীয়তা নেই। তোমাকে সাবজেক্ট দিয়ে, আমাকে যদি বিজনেস স্টাডিজ পড়ানো হয় ক্লাস 9-10-এ, আমি ব্যবসায় পরিচিতি কোয়েশ্চেন অ্যান্সার পড়ছি, আমি শিখছি অমুক উদ্যোক্তা, অমুক উদ্যোক্তার মানে একজন ভালো উদ্যোক্তার এই থাকা দরকার, ক্রাইটেরিয়া থাকা দরকার। ওকে কখনো ওই মুহূর্তে কারণ বাজারে ছেড়ে দিয়ে বলা হয় না তুমি 10টা বাদাম বিক্রি করো, ওকে তখন বাদাম বিক্রি করতে দেওয়া উচিত বলে দেখা দরকার যে উদ্যোক্তা হতে হলে কি করতে হয়, না হলে প্র্যাকটিক্যালিতে কিচ্ছু নাই এখানে এডুকেশনে। আমাদের মানে কি পড়ায় আমি আসলে জানি না। ব্যাকপ্যাক ভরা বই নিয়ে ব্যাকপ্যাক ভরা বই, যেই বইয়ের ভারে আমার ব্যাক পেইন হয়ে গেছিল ছোটবেলায়। মানে আমার কাছে মনে হচ্ছিল কেন আমি এগুলা পড়ছি, কেন আমি এগুলা পড়বো। ডক্টর নূর মোহাম্মদ, এটা তো ফরচুনেট ওয়ান্সদের কথা বলা হলো, সুবিধা বঞ্চিত যারা যুব সমাজ যারা বাইরে চলে যাচ্ছে, সাগরে ভেসে চলে যাচ্ছে, ওদের জন্য গভর্নমেন্টের কি কি প্রোগ্রাম থাকতে পারে, বা আপনাদের মতো অর্গানাইজেশন যেটা আছে পিএসটিসি, এরা কি করছে? আমি প্রথমে দুজনকেই সাধুবাদ দিতে যাই যে ভয়েসে তারা কথা বলছে। আই থিঙ্ক দ্যাট নিডস টু বি হার্ড। আমরা উই অফেন ডু নট hear them. এবং আমরা মনে করি যে আমাদেরকে সমালোচনা করছে, হোয়াট উই হ্যাভ বিন ডুইং, সো ট্রাই টু অ্যাভয়েড দেম। ওদের কথা মনোযোগ সহকারে শোনা উচিত, তাদের ক্ষোভগুলা মানে প্রকাশ করতে দেওয়া উচিত। আমিও মনে করি এই মিশু যেমন বলে ফেললো এক ফাঁকে, আই হেট দিস সিস্টেম। এই হেট শব্দটা কেন আসলো তার মনে? মানে এটা একটা সরকার, এটা একটা রাষ্ট্র, এখানে একটা সিস্টেম আছে। If you love the country, definitely all of the systems should be loved by others. মানে that is the citizens of this nation. কিন্তু তার মানে সে হেটটা বলতে চাচ্ছে যে তার মত প্রকাশের বা সে যেমন করে শিক্ষাটা চাচ্ছে সেভাবে পাচ্ছে না। কাজেই সে বলতে পারে যে হ্যাঁ এইভাবে আমাদের কথা শুনে এইভাবে গড়ে ওঠা মানে তোলা হচ্ছে না। ও যেমন বললো যে সভ্যতা যেমন বললো যে আমাদের ক্রিয়েটিভিটিটা কি ওই ইয়ের মধ্যে সীমিত। সো আমি দুটো কথা আমি জাস্ট বলে ফেলি যে আমি আমাদের অর্গানাইজেশন পপুলেশন সার্ভিসেস ট্রেনের যে অর্গানাইজেশনের এখন আমি চিফ এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমরা দুটো প্রোগ্রাম কমপ্লিটলি ফর ইউথ করছি। একটার নাম হলো বালিকা নাম দিয়েছি। বালিকা ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন, বাট ইউ নো দ্যাট বালিকা মিনস গার্লস, ইট ইজ গার্লস ফোকাসড। মানে এটা এভিডেন্স ক্রিয়েট করা টু স্টপ আর্লি ম্যারেজ। আমাদের দেশে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? মানে দারিদ্র আছে আমাদের, এবং আমরা প্রথমেই মনে করি আমার সংসারের মেয়েটাকে আগে বিদায় করে দিই, আমার লাঘব হবে। সেই মেয়েটাকে যদি সঠিক শিক্ষাটা দিতে পারি
সে যদি ইনকাম আর্নার হতে পারে তাহলে কিন্তু অত বোঝা মনে হয় না। সো আমরা যেটা চেষ্টা করছি যে লাইভলিহুড অপশনগুলো দিচ্ছি, যে সে কিছু স্কিলস পাবে। এটা ফটোগ্রাফি হতে পারে, ও যেটা বললো, এটা হতে পারে যে ফ্লেক্সিলোড, বা এটা হতে পারে যে তার ইচ্ছা মতো, মানে সে ফর এক্সাম্পল এখনকার নেটওয়ার্কিং এর যুগে যেখানে কানেক্টিভিটি আছে, সে একটা ইনফরমেশন সেন্টার করতে পারে। এই ধর একটু ইনক্লুড করতে চাই, যদি আমি আমার সেক্টরেরটা বলি। আপনি একটু আগে বললেন না যে এই সেক্টরের এই যে আর্নিংস কেমন বা এখান থেকে কেমন করা হচ্ছে। সত্যি কথা বলতে মানে এই যে বললাম আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু মানে আমাদের থ্রুতেই হচ্ছে যারা আমরা এই ফিল্ডে আছি। দ্য থিং ইজ যে মানে কার্টুন যে জরুরি এটা তো আমরাই বুঝাবো যে হ্যাঁ এটা তো আমরা সেল করব। দ্য থিং ইজ যে মানে সেলিং ইয়োর সেলফ, মানে নিজের আইডিয়াগুলো সেল করা। মানে আমরা প্রোডাক্ট, আইডিয়াও তো একটা মানে আমার কাছে মনে হয় প্রোডাক্ট সেল করা হচ্ছে। ইন দ্য মিন টাইম এখন মানে আইডিয়া অনেক বেশি সেল হচ্ছে, আইডিয়ার উপর বেস করে প্রোডাক্ট সেল হচ্ছে। সো ইউথদের মধ্যে যে পরিমাণ আইডিয়া আছে ওগুলা দিয়ে পসিবল যে এক একটা ইউথ মানে আমরা এক একজন রেভলিউশন ক্রিয়েট করা সম্ভব হ্যাঁ আইডিয়াগুলো দিয়ে। আমি এটা কথাটা শেষ করি, মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এইটা দিয়ে আমরা যেটা চেষ্টা করছি, তাদের সভ্যতা যেটা বলছিল যে এত পড়ালেখা করার দরকার কি, তাকে একটি স্কিল দাও এবং তাকে অপশন ক্রিয়েট করে দাও। সে কিন্তু আসলে আমার যে 3টা ডিস্ট্রিক্টে কাজ চলছে, দে হ্যাভ বিকাম এম্পাওয়ার্ড। এখন তার বাবা মারাই বলছে যে না, এই বয়সে তাদের বিয়ে দেবো না, দে হ্যাভ বিন আর্নিং মানি। সো এই একটা বালিকা প্রজেক্ট আমরা করছি। আরেকটা যেটা একটু আগে বলছিলাম যে এই বেড়ে ওঠার সময় যে সমস্ত নলেজ আমাদের কারিকুলামে নেই, কিন্তু আমরা একটা প্রজেক্ট চালাচ্ছি যেটার নাম হলো ইউনাইট ফর বডি রাইটস। আমার শরীরের অধিকার সম্পর্কে আমরা চলেন একত্র হই। সো এই দুটো চেষ্টা করছি, সেখানে আমরা কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করছি, ইউথ ফ্রেন্ডলি সার্ভিস দেওয়ার জন্য সেন্টার করেছি। তো এইভাবে আমরা এগুচ্ছি। ডক্টর নূর মোহাম্মদ, আজকে এত সময় নেই, মিশু আপনার কাছে জানতে চেষ্টা করব যে আপনি শুধু নিজেকে চিন্তা করেন না, আপনার আশেপাশে সব বন্ধু বান্ধবকে নিয়ে চিন্তা করেন। প্রেমে ব্যর্থতা কি জীবনের বড় ব্যর্থতা? প্রেম খুবই জরুরি একটা বিষয় আমার কাছে মনে হয়। ওইটা ব্যর্থতা কারো কারো ক্ষেত্রে ওই যে পজিটিভ দিকে মোড় নেয়, আর কেউ ওইটাকে ওই যে মোটিভেশন দিয়ে ওই তো বললাম যেটা কারো নেগেটিভ ওয়েতে যায়, ওই যে ড্রাগস অ্যান্ড আদার্স যেসব সন্ত্রাস, মানে পাচ্ছি না একটা জিনিস, সো এটাকে আমার জোর করে নিতে হবে। জোর করার জন্য আমার আর্মস দরকার, পাওয়ার দরকার, তখন নেগেটিভলি হচ্ছে। এটা প্রেম ঘটিত ব্যাপারের জন্য হতে পারে। আবার প্রেমে ব্যর্থ হয়ে সে হতে পারে যে কেন ব্যর্থ হইলাম, ওই ল্যাকিংসগুলোর কারণে ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করলাম, সো ওগুলো আমি এবার ওভারকাম করি। তো এটা তার জন্য আরও সাকসেস নিয়ে আসা সম্ভব। সভ্যতা, আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যকে কিভাবে দেখছেন, কতটা উপভোগ করেন? বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য মানে তো আমার সাফল্য। বাংলাদেশ ক্রিকেট দল যখন একটা ম্যাচ জিতে আমার থেকে বেশি খুশি মনে হয় আমি ঈদের দিনও হই না। মানে এত ভালো লাগে ব্যাপারটা, একটা মানে থাকে না যে গো টাইগার্স, মানে অনলি একটা বিষয় যেটা ইউনাইট, এবং আমি সবাই মিলে এটা এনজয় করি। এখানে কোনো বয়সের সীমাবদ্ধতা থাকে না এবং কোনো দল নাই, আমরা সবাই বাংলাদেশ দল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দে আর হিরোজ। ক্রিকেটের মধ্যে সবকিছুতে আমরা সবকিছু এনজয় করতে পারি না কেন? কারণ ক্রিকেটের মতন সবকিছু নিয়ে আমরা এখনো একত্রবোধ হতে পারি না, সবার দ্বিমত থাকে। যেটা খেলা এই জন্যই খেলা, এখানে কোনো দ্বিমত নেই। সভ্যতা, মিশু, ডক্টর নূর মোহাম্মদ, আপনার তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এই পর্যন্তই। রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।